ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা টোটাল আমার মলিকিউলার বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আর আমি প্রথমে যারা একদম নতুন এবং বেসিকটা যাদের ক্লিয়ার নাই তাদের জন্য বলে নেই, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা দিয়ে মূলত বোঝানো হয় ডিএনএ থেকে আরএনএ বানানোর প্রক্রিয়া, স্পেসিফিকভাবে এমআরএনএ বানানোর প্রক্রিয়া। ডিএনএর ভেতরে যে রাসায়নিক সংকেতগুলো ইনকোডেড থাকে বা লিপিবদ্ধ থাকে সেগুলো তোমার আরএনএতে কনভার্ট করার প্রক্রিয়াকেই বলা হয় ট্রান্সক্রিপশন। সো ডিএনএ থেকে আরএনএ বানানোর যে প্রক্রিয়াকে আমরা ট্রান্সক্রিপশন বলছি, এই ট্রান্সক্রিপশন হওয়ার জন্য আমার কিছু কাঁচামালের প্রয়োজন হয়, আমার কয়েকটা ধাপের প্রয়োজন হয় এবং আমার কিছু বেসিক জিনিস জানতে হবে যদি আমরা এই পুরো প্রক্রিয়াটা ভালো করে বুঝতে চাই। প্রথমে আমরা দেখে নেই যে এই পুরো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হওয়ার জন্য আমাদের কি কি কাঁচামাল প্রয়োজন হয়। আমরা রেপ্লিকেশনের সময় দেখেছিলাম যে সেখানেও আমাদের টেমপ্লেট প্রয়োজন হয়েছিল রেপ্লিকেশন করার জন্য। ঠিক তেমনিভাবে এই ট্রান্সক্রিপশন করার জন্য আমার টেমপ্লেট প্রয়োজন, স্পেসিফিকভাবে বললে ডিএনএ টেমপ্লেট প্রয়োজন, বাংলা যেটাকে সার্চ বলা হয়। 2 নম্বরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমার আরএনএ পলিমারেজ। যেহেতু আমি আরএনএ বানাচ্ছি সেহেতু আমার আরএনএ এনজাইমটাই লাগবে বা আরএনএ পলিমারেজ লাগবে। আর রেপ্লিকেশনের সময় মানে ডিএনএ থেকে ডিএনএ বানানোর সময় আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইমটা প্রধান এনজাইম হিসাবে কাজ করেছিল। আর এখানে ডিএনএ থেকে আরএনএ বানানোর জন্য আরএনএ পলিমারেজ এনজাইমটা কাজ করছে। এরপরে আমার লাগবে মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। এখন এখানে যেই আমার মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেটের কথা বলছি, এখানে মূলত এই ফসফেটটা যুক্ত হয়ে যায় নিউক্লিওসাইডের সাথে, নিউক্লিওসাইড প্লাস একটা ফসফেট নিউক্লিওটাইড হয়ে যায়, বাকি থাকে 2টা ফসফেট। 2টা ফসফেটকে একসাথে বলা হয় পাইরোফসফেট। ওকে, দ্যাট মিনস এখানে যে মুক্ত অবস্থায় আমাদের রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট থাকে এগুলো আমার মূলত শক্তি যোগান দেয়। এই পুরো প্রক্রিয়াটা হওয়ার জন্য আমার শক্তি প্রয়োজন হয়, এটিপি প্রোডাকশন প্রয়োজন হয়। সেই শক্তিগুলো কিন্তু আমরা ওই পাইরোফসফেট মানে 2টা ফসফেট একসাথে যুক্ত হয়ে যে পাইরোফসফেট বানায় সেখান থেকে আমরা পেয়ে থাকি। কাঁচামাল হিসাবে আমাদের অবশ্যই বললাম যে রাসায়নিক শক্তি লাগবে, আর এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের এটিপি লাগবে, ওকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবং কিছু হচ্ছে আমাদের সহকারী প্রোটিনের প্রয়োজন হবে বা প্রোমোটারের প্রয়োজন হবে যেগুলো আমার এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু করার জন্য হেল্প করবে। যদি ধাপের কথা বলি, প্রথমে হচ্ছে সূচনা বা ইনিশিয়েশন। আমরা একটা লোকেশন ধরবো, সেখান থেকে আমরা ভাগ করা শুরু করব বা আরএনএটাকে টেনে টেনে বের করে নিয়ে আসব। এরপরে হচ্ছে ইলংগেশন, আমরা জিনিসটাকে আরেকটু বর্ধিত করব, অ্যান্ড ফাইনালি আমরা জিনিসটাকে কমপ্লিট করব বা শেষ করব, যেটাকে বলা হয় টার্মিনেশন বা সমাপ্তিকরণ। যারা এই মজা করে ডেমনস্ট্রেট করে প্রত্যেকটা বায়োলজির কঠিন কঠিন টপিককে গল্পের ছলে টেকনিক দিয়ে কিওয়ার্ডকে বুঝে বুঝে শিখতে চাও তাদের জন্য আমাদের ইউনিভার্সের পক্ষ থেকে দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্স। এই কোর্সটাতে হচ্ছে আমি নিজে প্রত্যেকটা ক্লাস নিব এবং সেখানে হচ্ছে আমি বোটানি এবং জুলজির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেকটা অধ্যায়কে ধরে ধরে পড়াবো, যাতে তোমার এসএসসি বোর্ড এক্সাম এবং অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা টপিক তোমার কভার হয়ে যায়। সেখানে এক্সাম থাকছে, পিডিএফ নোট থাকছে, আমার নিজের বানানো হ্যান্ড নোটগুলো তুমি সেখানে পেয়ে যাবা, অনেকগুলো ইনফোগ্রাফ তুমি সেখানে পেয়ে যাবা, যাতে তোমার পড়াটা অনেক সুন্দর করে গুছানো হয়ে যায়। আর নোটগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে তোমার প্রিপারেশনটাকে 100% করার জন্য। সেখানে থাকবে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার জন্য, সেখানে এক্সট্রা পিডিএফ তোমার জন্য থাকবে, মেডিকেলের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, যেখান থেকে তুমি বুঝতে পারবা বইয়ের ঠিক কোন জায়গা থেকে বায়োলজির প্রশ্নগুলো এসে থাকে, এবং বায়োলজির দাগানো বইয়ের যে অংশটা তোমরা সবসময় চাও সেটাও সেখানে ইনক্লুডেড করা হয়েছে। সো বায়োলজি নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, বায়োলজি নিয়ে যদি তোমার স্ট্রাগল করতে হয়, আর টেনশনের কোনো কারণ নেই, তুমি জাস্ট আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাও। সেখানে সব কিছু সুন্দর করে গুছানো আছে, লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস থাকছে, এবং সেখানে আমাদের জুম ইন্টারেক্টিভ ক্লাস থাকছে। তারপর যতগুলো ফিচার একটা স্টুডেন্টকে প্রোভাইড করা সম্ভব সব কিছু প্রোভাইড করা হচ্ছে তোমার জন্য। সো আর দেরি না করে জয়েন হয়ে যেতে পারো আমাদের এই দ্য মোস্ট অ্যাডভান্স বায়োলজি কোর্সে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে অথবা ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি ফোন করে তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সটাতে। দেখা হবে কোর্সে। এই 3 ধাপেই মূলত আমরা এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সুসম্পন্ন করতে পারি। একটা জিনিস বলে নেই, ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে যে তোমার ট্রান্সক্রিপশন বলে, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। বিভিন্ন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বোর্ড এক্সামের জন্য এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট।
সো আমি যে যে টপিকগুলো কথা বলবো, যে যে ইনফরমেশনগুলো এই লেকচারে দিব, সেগুলো একটু ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, ভিডিওর কোনো অংশ যদি তোমার বুঝতে কষ্ট হয়, তুমি তাহলে হচ্ছে টেনে আরেকবার দেখতে পারবা। আমি একদম সহজ ভাষায় বুঝাবো, যাতে হচ্ছে তুমি একবারে 100% বুঝে যাও। সো আমার এখানে মেইন টার্গেট হচ্ছে একটা ডবল হেলিক্স ডিএনএ কে আমি সিঙ্গেল হেলিক্স আরএনএতে কনভার্ট করব। ডিএনএতে আমার দুইটা হচ্ছে আমার স্ট্যান্ড থাকে, নীল কালারের এখানে একটা স্ট্যান্ড, নিচে নীল কালারের আরেকটা স্ট্যান্ড। এটা মূলত ডিএনএর স্ট্যান্ডকে ডিনোট করছে। উপরে যে আমার স্ট্যান্ডটা রয়েছে আর নিচে যে স্ট্যান্ডটা রয়েছে, দুজনে আলাদা কাজ রয়েছে এবং আলাদা নামও রয়েছে। নর্মালি আমরা ডিএনএ থেকে যে জিনগুলো চাই বা যে কোডনগুলো আমাদের দরকার, যে কোডনগুলো আসলে এক্সপ্রেস করা যাবে বা যে কোডনগুলো থেকে আসলে প্রোটিন বানানো যাবে, সেগুলোকে মূলত হচ্ছে আমরা আরএনএতে কনভার্ট করব বা সেই অনুযায়ী আমরা আরএনএটা বানাবো। ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে সার্চ কয়টা থাকে আমি এখানে দেখতে পাচ্ছি, আমার এখানে টেমপ্লেট আছে একটা, মানে একটা থেকেই হচ্ছে আমি আরএনএটা বানাবো। আর এর অপোজিটে ডিএনএ আরেকটা যে স্ট্যান্ড রয়েছে, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র। তার মানে আমি একটা টেমপ্লেট পাচ্ছি নিচেরটা, যেটা অনুযায়ী আমি আরএনএ বানাবো। আর যে লাল যে অংশ দেখতে পাচ্ছ, এটা মূলত হচ্ছে আরএনএ, এটা মূলত আমার আরএনএ, আরও স্পেসিফিকভাবে এমআরএনএ। উপরেরটাকে বলা হবে কমপ্লিমেন্টারি সূত্র আর নিচেরটাকে বলা হবে আমার টেমপ্লেট। আমরা তো জানি যে হচ্ছে ডিএনএ একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয় উপরেরটা, তাহলে নিচেরটা হবে কি, নিচেরটা হবে আমার 5 প্রাইম থেকে 3 প্রাইম। সো এইভাবে মূলত হয়ে থাকে, কারণ হচ্ছে 3 প্রাইমের করসপন্ডিং 5 প্রাইম, 5 প্রাইমের করসপন্ডিং 3 প্রাইম, এভাবে মূলত হচ্ছে আমাদের এটার অর্গানাইজেশনটা হয়। সো এখানে আমি যদি ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজের কথা বলি, উভয়ের যেই ডিরেকশনটা, যেই ডিরেকশনে তারা আগে এগিয়ে যায়, সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। দেখো আমি যেহেতু নিচেরটাকে টেমপ্লেট হিসাবে বা সার্চ হিসাবে ধরেছি, তো আমার আরএনএ যে বানানো হচ্ছে সেটাও কিন্তু আমার ডিরেকশনটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে। ওকে, এখন আমি এই কাজগুলো সূচনা করব। এবার আমরা আলোচনা করব সূচনা পর্যায়ে। সূচনা করার জন্য আমাদের একটা স্থান থাকবে, যার নাম হচ্ছে সূচনা স্থান। এটাকে বলা হয় সূচনা স্থান। এই জায়গা থেকে আমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হবে। সূচনা স্থানে ট্রান্সক্রিপশনটা শুরু করার জন্য আমার এটাকে প্রমোট করতে হয় বা একটা ধাক্কা দিতে হয়। ধাক্কা দেওয়ার জন্য আমার প্রমোটারের প্রয়োজন হয়। এই প্রমোটারটা এই সূচনা স্থানের উপরে কাজ করে সেখানে একটা উদ্দীপনা ক্রিয়েট করে ট্রান্সক্রিপশনটা বাস্তবায়ন করার জন্য বা সূচনা করার জন্য বা ইনিশিয়েট করার জন্য। প্রমোটারকে সহায়তা করার জন্য একটা ফ্যাক্টরের প্রয়োজন হয়, যেই ফ্যাক্টরের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। সো এই সূচনা স্থানে প্রমোটারের সাথে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা যুক্ত হয়ে একটা কমপ্লেক্স ফর্ম করে। এই কমপ্লেক্স যখন ফর্ম করছে, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তারা যাতে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু করতে পারে। শুরু করার জন্য অবশ্যই আমার ডিএনএর যে ডবল হেলিক্সগুলো লাগানো ছিল, এই যে ডিএনএর ডবল হেলিক্সগুলো লাগানো ছিল, এটাকে আমার ভাগ করে দিতে হবে বা দুই দিকে আলাদা করে দিতে হবে। এই আলাদা করার জন্য আমার এনজাইমের প্রয়োজন হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। তো এখন দেখতে পাচ্ছি টোটালি এই তিনটা জিনিস, প্রমোটার, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর অ্যান্ড আরএনএ পলিমারেজ, এই তিনটা একসাথে তোমার মূলত হচ্ছে এই ডিএনএ দুইটা স্ট্যান্ডকে আলাদা করে দেয়। এখান থেকে আমার এই ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল, শুরু হয়ে এদিকে এগিয়ে যাচ্ছে। যতই ট্রান্সক্রিপশনটা এদিকে এগিয়ে যাবে, ঠিক তত পরিমাণ আরএনএ এখান থেকে উৎপন্ন হইতে থাকবে। দেখো এটা কিন্তু এদিকে বের হয়ে আসতেছে, কিন্তু আমার আরএনএ পলিমারেজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে এই যে এগিয়ে যাচ্ছে, এটারও কিন্তু একটা শেষ রয়েছে বা লিমিট রয়েছে, যেখানে গিয়ে তারা আর ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াটা চালিয়ে যেতে পারে না। সেই পয়েন্টটাকে বলা হয় সমাপ্তি স্থান। সমাপ্তি স্থানের পরে কিন্তু আর এই কমপ্লিমেন্টারি সূত্রটা তারা আর এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কন্টিনিউ করতে পারে না, এখানে এসে শেষ হয়ে যায়। সো আমরা যখন এই আরএনএটাকে দেখছি, তখন এই জায়গাটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, নিচের যে অংশটা সেটা অবশ্যই হচ্ছে আমার ডিএনএ টেমপ্লেট। ধরো ডিএনএ টেমপ্লেটের ভিতরে আমার অ্যাডিনিন রয়েছে, থায়ামিন রয়েছে, আবার আরেকটা থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন। এইটার পরিপূরক হিসাবে উপরে যে লাল অংশে আরএনএটা রয়েছে, সেখানে কি কি লাগবে?
এর কমপ্লিমেন্ট হিসাবে ইউ লাগবে। কারণ আমরা তো জানি ডিএনএ থেকে আরএনএ বানানোর জন্য সবই ঠিক থাকবে, সব নাইট্রোজেনাস বেজে কিন্তু হুবহু থাকবে, শুধুমাত্র থায়ামিনটা ছাড়া। ডিএনএতে যেটা থায়ামিন থাকে, ডিএনএতে যেটা আমরা থায়ামিন পাই সেটা কিন্তু আমরা হচ্ছে আরএনএতে পাই না। আরএনএতে সেটা কনভার্ট হয়ে যায় ইউরাসিলে, আরএনএতে সেটা কনভার্ট হয়ে যায় ইউরাসিলে। এই জন্য এর অপোজিটে টি পাওয়ার কথা থাকলেও যেহেতু এটা আরএনএ সেহেতু হচ্ছে আমরা এখানে ইউরাসিল পাবো। তার মানে এর বিপরীতে আমি ইউ পাচ্ছি, টি এর বিপরীতে এ পাচ্ছি, আবার টি এর বিপরীতে এ পাচ্ছি, সি এর বিপরীতে জি পাচ্ছি, জি এর বিপরীতে সি পাচ্ছি, এ এর বিপরীতে আবার ইউ পাচ্ছি। তা দেখতেই পাচ্ছ এখানে এই জিনিসগুলো যে ফর্ম করছে, উপরের লাল যে আরএনএটা, আরএনএ পলিমারেজটা সামনে যাচ্ছে, তাদেরকে ফাঁকা করে দিচ্ছে এবং এখান থেকে এই জিনিসটা সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে, আর পেছনের দিক দিয়ে যেটা উৎপন্ন হয়েছে এমআরএনএটা সেটা বের হয়ে এদিকে চলে আসতেছে। সো এটা মূলত কি, এটা মূলত এমআরএনএ। এটা যখন পেছনের দিকে চলে আসে, এটা যখন পেছনের দিকে চলে আসে, সব সময় যে এটাকে বের করে দেওয়া পসিবল হয় এমনটা না, এটাকে বের করে আনতে হয়। যদিও হচ্ছে এই তোমার সমাপ্তি স্থানে আসার পরে আরএনএ পলিমারেজটা অটোমেটিক ছুটে যায়, কিন্তু এই এমআরএনএটাকে আমার টেনে বের করতে হয়, এটাকে আবার টেনে বের করতে হয়, বা কিছু এনজাইমেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে এটাকে আমার বের করে আনতে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে প্রোমোটার, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, আরএনএ পলিমারেজ দিয়ে সূচনা স্থান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সূচনা হয়েছে। তারা এটাকে ফাঁকা করে নিচের যে টেমপ্লেটটা ছিল সেই টেমপ্লেট অনুযায়ী এ থাকলে ইউ নাইট্রোজাস বেজ নিয়ে আসছে, টি থাকলে আমার এ নাইট্রোজাস বেজ নিয়ে আসছে, আবার টি থাকলে এ নাইট্রোজাস বেজ নিয়ে আসছে, সি থাকলে জি নাইট্রোজাস বেজ নিয়ে আসছে। এভাবে একের পর এক সাজানোর ফলে আমরা এই ডিএনএ অনুযায়ী তার অনুলিপিত আরেকটা এমআরএনএ আমরা পেয়েছি। এটাই আমাদের মূল লক্ষ্য, যে আমরা একটা ডবল হেলিক্স ডিএনএ থেকে এই সিঙ্গেল হেলিক্স আরএনএটা পাচ্ছি। এটাই আমাদের এই ট্রান্সক্রিপশনের মূল লক্ষ্য। এখন আমরা যে ডিএনএটা থেকে আরএনএটা বের করে আনলাম, সেই আরএনএটা থেকে একটু যদি ভালো করে নজর দেই তাহলে দেখতে পাবো এই এমআরএনএর তোমার হচ্ছে দুইটা প্রান্ত রয়েছে। সামনের যে প্রান্ত রয়েছে, মাথার যে প্রান্ত রয়েছে সেটাকে বলা হয় তোমার ক্যাপ, আর এই ক্যাপটা থাকে নর্মালি 5 প্রাইম প্রান্তে, এবং পেছনের দিকে থাকে আমার টেইল বা লেজ, সেটা থাকে আমার 3 প্রাইম প্রান্তে। এখন আমার এই ক্যাপ এবং হচ্ছে আমার টেইল কেন প্রয়োজন হয়? মূলত এই পুরো প্রক্রিয়াটাই হয়ে থাকে কোষের ভেতরে নিউক্লিয়াসে। কোথায় হয়? এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হয়ে থাকে কোষের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে। যখন এই এমআরএনএটা উৎপন্ন হয়ে যায় তখন এই এমআরএনএটা আস্তে আস্তে এই নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমের দিকে চলে আসে। তারা যেই ফুটা দিয়ে বের হয়ে যায় নিউক্লিয়ার মেমব্রেনে, সেই ফুটাগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পোর দিয়ে যখন এই এমআরএনএ গুলো বের হয়ে আসা শুরু হয় তখন সেখানে কিছু প্রকার হাইড্রোলাইটিক এনজাইম থাকে। কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম। ওই হাইড্রোলাইটিক এনজাইমগুলো তোমার যাতে এমআরএনএর কোনো ক্ষতি করতে না পারে, তাদের ভিতরে যেই আমার কোডনগুলো রয়েছে, যেই কোডিং এরিয়া রয়েছে, কোডিং এরিয়া বলতে এই যে মাঝখানে যে এরিয়ার কথা বলছি সেই এরিয়ার কথা বোঝাচ্ছি, এটা যাতে কোনো ক্ষতি না হয়, হাইড্রোলাইটিক এনজাইম যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে যখন তারা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের দিকে বের হয়ে আসতেছে সেই অবস্থায়, এই জন্য তাদের মাথায় ক্যাপ এবং নিচে হচ্ছে নিচের দিকে 3 প্রাইমের দিকে টেল লাগিয়ে দেওয়া হয়। মূলত এই যে লেজ অংশটা এটা অনেক বেশি অ্যাডেনিন যুক্ত থাকে, মানে অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হয়ে এই লেজটা ফর্ম করে 3 প্রাইম অঞ্চলে, এবং সামনের দিকে তোমার গুয়ানিন বা গুয়ানোসিন যেটাকে আমরা বলি বা জিটিপি, সেগুলো দ্বারা আমার ক্যাপটা ফর্ম হয়। সো এগুলো যদি হচ্ছে তোমার হাইড্রোলাইটিক এনজাইমটা কোনো ক্ষতি করার ট্রাইও করে, তারা সর্বোচ্চ ক্যাপে ক্ষতি করতে পারে অথবা টেইলে ক্ষতি করতে পারে, কিন্তু মাঝখানে যে কোডিং এরিয়া রয়েছে তার কোনো ক্ষতি করতে পারে না। এজন্যই আমার এমআরএনএর একটা ক্যাপ প্রয়োজন হয় এবং একটা টেইলের প্রয়োজন হয়, যাতে তারা নিউক্লিওলাস থেকে একদম নিরাপদে বের হয়ে আসতে পারে তাদের মাঝখানের এই কোডিং রিজিয়নটাকে ইনট্যাক্ট রেখে। মজার বিষয় হচ্ছে এই কোডিং রিজিয়নেও আবার দুই প্রকারের ঘটনা দেখা যায়। কিছু কিছু তোমার হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট মানে কি? 3টা নাইট্রোজেনাস বেজ মিলে একটা ট্রিপলেট হয়, সেই ট্রিপলেটগুলোকে বলা হয় কোডন। এখানে কিছু কিছু হচ্ছে তোমার ট্রিপলেট থাকে যেই ট্রিপলেটগুলো মূলত কোনো জিন এক্সপ্রেস করে না।
জিন এক্সপ্রেস করে না মানে কি, সেগুলো দিয়ে আমি নতুন কোনো প্রোটিন বানাইতে পারি না। যেহেতু তাকে দিয়ে আমি কোনো নতুন প্রোটিন বানাইতে পারবো না, তার আমার প্রয়োজনীয় নাই। এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বলা হয় ইন্ট্রন্স। কি বলা হয় এগুলোকে? অপ্রয়োজনীয় এমআরএনএর অংশকে বলা হয় ইন্ট্রন্স। এগুলোকে আমার কেটে ফেলতে হয়, এগুলো আমার আর দরকার নাই, কারণ এগুলো পরবর্তীতে আমার প্রোটিন বানাবে না। যেহেতু তারা আমাদের প্রোটিন বানাবে না, এই জন্য তাদেরকে আমরা কেটে ফেলবো। আর এই কেটে ফেলার প্রক্রিয়াকে বলা হয় স্প্লাইসিং। স্প্লাইসিং করা মানে ওইটাকে কেটে ফেলা। আর এই স্প্লাইসিং করার জন্য আমার যেই জিনিসটার প্রয়োজন হয় এটার নাম হচ্ছে স্প্লাইসিওসোম। স্প্লাইসিওসোম দিয়ে আমরা মূলত এই স্প্লাইসিং বা কেটে ফেলার কাজটা করি। তার মানে আমরা এই এমআরএনএর ভিতরে থাকা ইন্ট্রন্সগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তার মানে ইন্ট্রন যখন চলে যায়, বাকি যে এমআরএনএ অংশগুলো থাকে সেখানে আমার জিন এক্সপ্রেস করতে পারে বা সেই অনুযায়ী আমি প্রোটিন বানাইতে পারবো। আর সেগুলোকেই বলা হয় এক্সনস, EXONS। আর এই এক্সনসগুলোই হচ্ছে আমার নর্মালি জিন এক্সপ্রেস করতে পারে বা তাদেরকে দিয়ে প্রোটিন বানানো সম্ভব। তারা যখন ট্রান্সলেশন পর্যায়ে যাবে তখন এই এমআরএনএ ভেতরে গঠিত তথ্য অনুযায়ী আমরা প্রোটিনকে বানাইতে পারবো। সো এই টোটাল প্রক্রিয়াগুলো যে আমার হচ্ছে, এই টোটাল প্রক্রিয়াগুলোকে একত্রে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনে আমার মূল উদ্দেশ্য কি? ডবল হেলিক্স ডিএনএ থেকে সিঙ্গেল হেলিক্স এমআরএনএ বানানো, যাতে আমরা এই এমআরএনএটা দিয়ে পরবর্তীতে প্রোটিন উৎপন্ন করতে পারি। নর্মালি আমরা যখন হচ্ছে ট্রান্সলেশনটা পড়ব, সেখানে আমরা কিছু কোডন দেখব। কিছু কোডন দিয়ে আমাদের তোমার ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়, যেটাকে বলা হয় AUG। আর কিছু কোডন দিয়ে আমার ট্রান্সলেশন প্রক্রিয়াটা থেমে যায়। আমি ট্রান্সলেশনের কথা বলছি, তার মানে এমআরএনএ থেকে প্রোটিন বানানোর কথা বলছি। সো আমরা এই জিনিসগুলো দেখব যে আমাদের এই কোডনগুলো কে কোন অ্যামিনো অ্যাসিড বেয়ার করে, কে কিভাবে হচ্ছে প্রোটিনটাকে বানায়, সেই জিনিসটাই আমরা শিখব আমাদের ট্রান্সলেশনের লেকচারে। আশা করি ট্রান্সক্রিপশন নিয়ে তোমাদের সকল আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে। আমি এবার সংক্ষেপে আরেকবার রিক্যাপ করে দেই। আমার এই পুরো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হওয়ার জন্য কাঁচামালের ভেতরে দরকার ডিএনএ টেমপ্লেট প্রয়োজন। ডিএনএ টেমপ্লেট নিচে পেয়েছি আমি। আরএনএ পলিমারেজ প্রয়োজন, যাতে হচ্ছে আমি এটাকে ভাগ করে ফেলতে পারি। মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট প্রয়োজন, যাতে এখানে যে শক্তি দরকার হয় সেই শক্তিটা আমি পাই। দুইটা ফসফেট গ্রুপ মিলে পাইরোফসফেট যেহেতু ফর্ম করে, এবং সেখান থেকে আমরা এটিপি পাচ্ছি, যে এটিপিটা পুরো প্রক্রিয়াকে কন্টিনিউয়াস বেসিসে আমার শক্তি প্রোভাইড করে যাচ্ছে। কিছু পরিমাণ আমরা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা প্রমোটার পাই, বা কিছু সহকারী প্রোটিনও আমরা পেয়ে থাকি। ধাপ হিসাবে বললে টোটালি 3টা ধাপে হয়। প্রথমে সূচনা করতে হয়, ইলংগেট করতে হয়, সমাপ্তি করতে হয়। সূচনা করার জন্য আমার সূচনা স্থান রয়েছে, ইলংগেট করার জন্য আমার মাঝখানে দেখতে পাচ্ছি 2টা ভাগে ভাগ হয়ে গেছে, সমাপ্তি করার জন্য টার্মিনেশন করার জন্য সমাপ্তি স্থান রয়েছে। যত বেশি পরিমাণ এমআরএনএ এখান থেকে উৎপন্ন হবে, পেছনের দিক দিয়ে আবার সেগুলো টুইস্টেড হয়ে যাবে, ডিএনএ গুলো আবার টুইস্টেড হয়ে যাবে। তার মানে এটা যখন এদিকে বের হয়ে আসতেছে, এটা একটু সামনে আগাবে, আরেকটু টুইস্টেড হয়ে যাবে, এটা আরেকটু সামনে আগাবে, পেছনেটা আরেকটু টুইস্টেড হয়ে যাবে, আর এমআরএনএটা এদিকে বের হয়ে আসবে। সো এই 3ভাবেই সূচনা, ইনিশিয়েশন অ্যান্ড সমাপ্তিকরণ, এভাবেই মূলত আমাদের ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়ে থাকে। আশা করি পুরো বিষয়টা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। খাতায় একবার নিজেরা নোট করে ফেলবা, যাতে হচ্ছে সৃজনশীলে যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, তুমি এই চিত্রটা সহকারে খুব ইজিতে এখান থেকে আসা প্রশ্নগুলোর উত্তর করতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি সেগুলোর উত্তর দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ।